এই প্রচণ্ড গরমের হাত থেকে বাঁচতে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলের বাঙালিদের একদিন বা দুদিনের ছুটিতে পাহাড় বেরিয়ে আসা প্রায় অসম্ভব, কিন্তু চাইলেই আমরা সমুদ্র সৈকতের ঠান্ডা বাতাসে নিজেদের প্রাণ জুড়িয়ে নিতে পারি। আজকের ভিডিওতে থাকলো এমনই এক নির্জন নিরিবিলি সমুদ্র সৈকতের সুলুক সন্ধান। দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে, সেথায় হারাতে চাই অপূর্ণতা চোখে। সূর্যোদয়টা নতুন ভোরের, অপার্থিব সূর্যাস্ত, জীবন সুন্দর হেথায়, প্রশান্তি এক প্রস্ত। বরাবরই সমুদ্র, সমুদ্র সৈকত এই সব আমাকে ভীষণ টানে, তাই বারবার ছুটি পেলেই অমোঘ জীবনের টানে চলে আসি সমুদ্রের কোলে নিজেকে সঁপে দিতে। এবারেও তার ব্যতিক্রম হলো না। দুদিনের ছুটি পেতেই মনটা কেমন সমুদ্রের জন্য ব্যাকুল হয়ে উঠল। তাই ছুটে চলে এলাম আমাদের বাড়ি থেকে একদম কাছে ওড়িশার বালাসোর জেলার তালসারি সমুদ্র সৈকতে। এখানে জীবন সুন্দর, এখানে প্রশান্তি অবিরাম, এখানে কোলাহলমুক্ত শান্তিপূর্ণ পরিবেশ। এরকম একটা নির্জন সমুদ্র সৈকতে দুটো দিন ছুটি কাটালে সারা সপ্তাহের জন্য অথবা সারা মাসের জন্য বেশ খানিকটা অক্সিজেন নিয়ে বাড়ি ফেরা যায়। তাই আর একটুও দেরি না করে আমরা চলে এসেছি ওড়িশা রাজ্যের সর্বশেষ এই সমুদ্র সৈকতে। আমাদের এবারের তালসারি সিরিজের ভিডিওগুলিতে থাকবে তালসারি সমুদ্র সৈকতের সমস্ত বিবরণ, যেমন কিভাবে আপনারা কলকাতা থেকে কম খরচে এবং সহজ উপায়ে চলে আসবেন এই সমুদ্র সৈকতে, এখানে এসে থাকবেন কোথায়, খাবেন কি, কি দেখবেন, কিভাবে দেখবেন, কিসে করে ঘুরবেন, কত খরচ পড়বে, বছরের কোন সময় এই তালসারি সমুদ্র সৈকতে আসার জন্য সব থেকে সেরা, সব মিলিয়ে আপনার কতদিন সময় লাগবে এই তালসারি বিচ ঘুরে দেখতে, এবং আরও খুঁটিনাটি নানান প্রশ্নের উত্তর। তারপরেও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে যায়, সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্স তো সর্বদাই আপনাদের জন্য খোলা রয়েছে। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। তাই আমাদের এই ভিডিওটা খুব মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আশা করি আপনার সমস্ত প্রশ্নের নিরসন হয়ে যাবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আর দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইবটা করে দিন। প্রতি শনিবার, প্রতি উইকেন্ডে ঠিক বিকেল 4:30 সময় সম্পিতানু ব্লগসে একটা করে সম্পূর্ণ নতুন ভিডিও আমরা আপলোড করে থাকি। আর তাছাড়াও থাকে সারা সপ্তাহে প্রচুর নতুন নতুন শর্টস এবং নানান কমিউনিটি পোস্ট। তাই আমাদের পরিবারের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। আর চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের তালসারি ব্লগ। আমাদের বেশিরভাগ জার্নির মতো এবারও আমরা যাত্রা শুরু করব হাওড়া স্টেশন থেকে। তাই সকাল সকাল কলকাতা শহরের কর্মব্যস্ততাকে পিছনে ফেলে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। 10 মার্চ 2024, এখন বাজে ঠিক সকাল 6:30। কলকাতা শহরের আর একটা ব্যস্ততম দিন শুরু হচ্ছে, আর আমরা এখন এই শহরকে বিদায় জানিয়ে চলে যাব দারুণ সুন্দর একটা নির্জন নিরিবিলি সি বিচে। তার জন্য আমরা ধরে ফেলবো সকাল 6:45-এর 12857 হাওড়া দীঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস। আর আমরা এখন চলে যাব 181 কিলোমিটার পাড়ি দিয়ে দীঘাতে। সবে সূর্য তার তেজ নিয়ে আকাশে দেখা দিয়েছে, আর এই সময়ই আমরা চলে গেলাম হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কারণ সাধারণত এই তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া স্টেশনের 19 অথবা 20 নম্বর প্ল্যাটফর্মেই দেয়।
কিন্তু স্টেশনে পৌঁছে দেখতে পেলাম যে ট্রেনের তখনও কোনো পাত্তা নেই। 6:55 7টা বেজে যাওয়ার পরেও ট্রেনের কোনো খবর ছিল না। অবশেষে জানানো হলো যে ট্রেন আসছে 20 নম্বর প্ল্যাটফর্মে। আমরা সবাই চলে গেলাম 20 নম্বর প্ল্যাটফর্মের দিকে, কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছেও কোথায় কি ট্রেনের তো দেখাই নেই। আমরা বুঝতেই পারছিলাম না যে কখন ট্রেন এসে পৌঁছবে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর 7:26 তাহার দেখা মিলল। পুরো 7:26 ট্রেন ঢুকিয়েছে, মানে এতক্ষণ দাঁড়িয়ে থেকে 7:26 সবেমাত্র ট্রেনটা এসে প্ল্যাটফর্মে দিল, 20 নম্বর প্ল্যাটফর্মে। আর কখন ছাড়বে সেটা কিন্তু আমরা এখনও জানি না। তবে টিকিটের ব্যাপারটা বলে দিই, 2 রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এই ট্রেনটাতে। একটা আছে 2S যেটা নন এসি, 2 রকমের সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এখানে। একটা হলো 2S যেটা হলো নন এসি, আর একটা আছে এসি চেয়ার কার। 2S এর ভাড়া হচ্ছে দীঘা পর্যন্ত 108 টাকা করে, আর এসি চেয়ার কার যেটা সেটার ভাড়া হচ্ছে 380 টাকা করে পার হেড। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে প্রতিদিনই চলে, প্রতিদিন সকাল 6:45 হাওড়া স্টেশন থেকে দীঘার উদ্দেশ্যে রওনা দেয়। উঠে পড়েছি অবশেষে। আমাদের সিট হচ্ছে 55, উইন্ডো সিট পেয়ে গেছি। জানি না ট্রেন এখন কখন ছাড়বে, তবে ট্রেনে উঠে বসে পড়েছি, এটাই সবচেয়ে বড় কথা। আর এই যে বসার অ্যারেঞ্জমেন্টটা এটা বেশ সুন্দর। তবে এর আগে আমি 2Sেও জার্নি করেছি এই ট্রেনে, 2Sেও কিন্তু বেশ কমফোর্টেবল থাকে। তবে এবারে এসি চেয়ার কারে যাচ্ছি, এই অভিজ্ঞতাটাও আপনাদের সাথে শেয়ার করব। বসার অ্যারেঞ্জমেন্টে এখানে এই খাবার দাবার রাখার জন্য একটা ট্রের ব্যাপার আছে, আর এখানে বোতল রাখার জায়গা আছে। এই জায়গাটা যথেষ্ট স্পেসিয়াস, পা রাখার জন্য বেশ ভালো জায়গা আছে। এখানে কার্টেন আছে জানলাতে, রোদ থাকলে টেনে দেওয়া যাবে। আর এইখানে প্লাগ পয়েন্ট আছে, আর লাগেজ রাখার জায়গা তো উপরে আছে। বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই ট্রেনের একটি নিজস্ব প্যান্ট্রি কার রয়েছে, সেটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই কম্পার্টমেন্টের সাথে লাগোয়া যে বাথরুমটি রয়েছে সেটি মোটামুটি পরিষ্কার ছিল। আর এখন আপনাদেরকে এই এসি কম্পার্টমেন্টের ভিতরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। সিটিং অ্যারেঞ্জমেন্ট মোটামুটি এই রকম রয়েছে, মানে একদিকে 3 জনের বসার এবং আরেকদিকে 2 জনের বসার মতো ব্যবস্থা রয়েছে এই কম্পার্টমেন্টের মধ্যে। 46 আর ট্রেন ছাড়লো হাওড়া স্টেশন থেকে, মানে পুরো 1 ঘন্টা লেট। 6:45 ছাড়ার কথা, আর 7:46, মানে 1 ঘন্টা 1 মিনিট লেট আর কি। ট্রেন ছাড়ার সাথে সাথেই হাওড়া স্টেশন থেকে কেনা চিজ স্যান্ডউইচ আর কোল্ড কফি সহযোগে আমার ব্রেকফাস্ট সেরে নিলাম। আর সাথে অবশ্যই ছিল আমাদের চ্যানেলের বিষ্ণুপুরের ব্লগ। ট্রেন চলাকালীন ট্রেনের ফ্লোর যেমন এই দাদারা বারবার পরিষ্কার করছিলেন, তেমনই ওনারা কিন্তু গার্বেজ কালেক্ট করে নিয়ে যাচ্ছিলেন ব্যাগ নিয়ে এসে। এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। এখন 9:15 বাজে, ঘুমোচ্ছিলাম, মেচেদা ক্রস করলো সবে। আর এই ট্রেনে আমাদের পাশেই প্যান্ট্রি কার রয়েছে। সকাল সকাল ভালো বেশ চিকেন পকোড়া দিয়েছে গরম গরম, মানে যাচ্ছিলো আর কি। 40 টাকায় 5টা বেশ বড় সাইজের চিকেন পকোড়া দিয়েছে, কিনে ফেললাম। যেটা বুঝলাম এই ট্রেনে আর যাই হোক খাবার দাবারের অভাব হবে না, একের পর এক খাবারের অপশন আপনাদের সামনে আসতেই থাকবে। যাবার পথে কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। প্রত্যেক দিন সকাল 6:45 এই তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়াও দুপুর 2:25 কান্ডারি এক্সপ্রেসও হাওড়া থেকে দীঘা যায়। এছাড়াও প্রতি শনিবার সকাল 7:50 পাহাড়িয়া এক্সপ্রেস যায় হাওড়া স্টেশন থেকে দীঘা স্টেশনের উদ্দেশ্যে। এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গা থেকে দীঘাগামী এসি এবং নন এসি বাস সার্ভিস রয়েছে। আর যদি আপনাদের নিজস্ব গাড়ি থাকে তাহলে তো কথাই নেই, 2 হুইলার অথবা 4 হুইলারে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন দীঘাতে। তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়া এবং দীঘার মধ্যে 6টি স্টেশনে দাঁড়ায়: সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তমলুক,
কাঁথি এবং রামনগর। সঠিক সময়ে হাওড়া থেকে ছাড়লে তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘাতে পৌঁছয় সকাল 10টা 5 মিনিটে। যদি আপনারা মন্দারমণি যেতে চান সেক্ষেত্রে আপনাদের নামতে হবে এই কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশন থেকে মন্দারমণি যাওয়ার জন্য মনসা মন্দির অবধি আমাদের 400 টাকা হচ্ছে মিনিমাম ভাড়া। অবশ্যই কাঁথি থেকে অনেক সুবিধে, মেরিন ড্রাইভ দিয়ে যাওয়া যায়, হ্যাঁ অনেক সুবিধাভাবে যাওয়া যায়। আমার নাম প্রণব কুমার জানা, মোবাইল নাম্বার 7501631822। কাঁথি স্টেশনের পাশে এই রাস্তা ধরে অটো করে চলে গেলেই আপনারা পৌঁছে যাবেন মন্দারমণি সি বিচে। আর এই যে রাস্তাটা রেল লাইনের প্যারালালি চলে যাচ্ছে, এই রাস্তাটা কি একটু চেনা চেনা লাগছে? এই রাস্তা ধরেই কিন্তু আমরা কিছুদিন আগে পৌঁছে গিয়েছিলাম তাজপুর সি বিচে। মানে এই রাস্তাটা হলো রামনগর স্টেশন ঢোকার একদম আগে রেল লাইনের প্যারালাল রাস্তাটা। আমাদের তাজপুর সি বিচের ভিডিওগুলো কি এখনো দেখেছেন? যদি না দেখে থাকেন তাহলে আই বাটনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নেবেন। আর দুটো ভিডিও দেখার পর আপনারা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে তাজপুর না তালসারি দুটো বিচের মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হলো, আর আপনার নেক্সট প্ল্যান আপনি কোন বিচে করতে চলেছেন। ঠিক 11টা 15 সময় ট্রেন দীঘা স্টেশনে আমাদেরকে নামালো। মানে 10টা 5-এ আসার কথা ছিল, সেখানে আমরা এখানে এসে পৌঁছেছি 11টা 15-এ, 1 ঘন্টা 10 মিনিট লেট হয়েছে। যাই হোক, আমরা আলটিমেটলি এখানে এসে যে পৌঁছতে পেরেছি এটাই বড় কথা। এবং এখান থেকে মানে দীঘা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদেরকে এই ট্রেনটা নামিয়েছে তাম্রলিপ্ত। এটাই কিন্তু এখন আবার চলে যাবে হাওড়াতে, মানে এটার টাইম কিন্তু সকাল 10টা 35-এ। এই ট্রেনেই আমাদের পরশুদিন ফেরার কথা। তো যাই হোক, এখন এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা স্টেশনের বাইরে বেরোবো। স্টেশনের বাইরে বেরিয়ে ওখান থেকে অটো অথবা টোটো কিছু একটা নিয়ে তবে আমাদেরকে পৌঁছতে হবে ফাইনাল ডেস্টিনেশনে। এখান থেকে বেরিয়ে কীরকম টোটোর ভাড়া বলে সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, এই ভিডিওতে আপনাদের জন্য একটা কুইজ থাকলো। বলুন তো, দীঘা সমুদ্রপৃষ্ঠ থেকে কত মিটার উচ্চতায় অবস্থিত? আপনারা হয়তো অনেকেই জানেন যে যাহাই তাম্রলিপ্ত এক্সপ্রেস তাহাই কান্ডারি এক্সপ্রেস। মানে একটু আগে যেটা বললাম যে 10টা 35-এ আমাদের এই ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং সেটি হাওড়ায় পৌঁছবে দুপুর 1টা 55 মিনিটে। এই একই ট্রেন আবার 2টো 25 মিনিটে কান্ডারি এক্সপ্রেস নামে হাওড়া থেকে দীঘার উদ্দেশ্যে যাত্রা করবে এবং এই কান্ডারি এক্সপ্রেস দীঘাতে এসে পৌঁছবে বিকেল 5টা 50 মিনিটে। আমরা দীঘা স্টেশন থেকে বেরোচ্ছি। এর আগের বারে আমরা তাজপুর থেকে ফেরার সময় এসেছিলাম, মানে এই নিয়ে আমার দ্বিতীয়বার দীঘাতে আসা, দীঘা স্টেশনে আসা অ্যাকচুয়ালি। আজকেও আমরা এই প্রপার দীঘাতে তো থাকবো না, এখান থেকে চলে যাব প্রায় 7 কিলোমিটার দূরে তালসারি সমুদ্র সৈকতে। তাই জন্য আমাদেরকে স্টেশন থেকে বেরিয়ে টোটো নিতে হবে। তো এখন সেদিকেই যাচ্ছি। দীঘা স্টেশন থেকে জাস্ট বেরোলেই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি তালসারিতে যাওয়ার জন্য। আর আজকে যেহেতু ঈদের ছুটি রয়েছে, তারপরে চড়কের মেলা রয়েছে, সেজন্য এই সময় একটু ভাড়াটা বেশি থাকবে সেটা জেনেই আমরা এসেছিলাম। তো এখান থেকে তালসারি যাওয়ার জন্য আমাদের টোটো ভাড়া পড়ছে ওই 200 টাকার মতন। অন্য সময় আসলে হয়তো আরেকটু কম করতে পারে, আপনারা সেটা দরাদরি করে নেবেন। আর ঠিক এই রাস্তার উল্টো দিকেই রয়েছে দীঘা বাস স্ট্যান্ড। এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। আর বাস স্ট্যান্ডের ওই পারেই রয়েছে দীঘা সমুদ্র সৈকত। আর এই হলো আমাদের টোটোর দাদা, এনার সাথেই আমরা যাব আজকে তালসারি সি বিচে। ওনার ফোন নাম্বারও আমি দিয়ে দেবো স্ক্রিনে। দীঘা স্টেশন থেকে বেরোলেই রয়েছে প্রচুর রেস্টুরেন্ট, চাইলে আপনারা এখান থেকে লাঞ্চ সেরে নিতে পারেন। এই দীঘা সমুদ্র সৈকত আর দীঘা বাস স্ট্যান্ড লাগোয়া অসংখ্য হোটেল রয়েছে দীঘাতে, সে তো আপনারা সবাই জানেন।
যারা নতুন আসবেন তাদের জন্য বলে দিই, এখানে প্রচুর হোটেল রয়েছে। হোটেল বুক না করে চলে আসলেও কোনো অসুবিধা নেই, এখানে রুমের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। এইখানে দেখুন একটা সুন্দর পার্ক রয়েছে, এখানে গাছ কাটিং করে দারুণ সুন্দর একটা মূর্তি তৈরি করেছে, বেশ ভালো। ও দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের তরফ থেকে এই যে একটা কফি হাউস বানিয়েছে, এটাকে জাহাজ বাড়ি বলেন। এখানে বেশ সুন্দর এই জায়গাটা কিন্তু। রাস্তার দুপাশে অজস্র হোটেল, অজস্র। এদিকটায় আসেনি আগের বারে। আর আমরা যে যাচ্ছি তালসারি বিচ, তালসারি সি বিচে, তালসারি বিচটা কিন্তু ওড়িশাতে। তো আমরা বর্ডার ক্রস করে তবেই যাব তালসারিতে। অ্যাস্ট্রোনমি সেন্টার, সায়েন্স মিউজিয়াম, দীঘা সায়েন্স মিউজিয়াম। এই যে গেট, বাহ দারুণ। পশ্চিমবঙ্গ সরকারের এটা কোনো একটা প্রজেক্ট, দীঘাশ্রী, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু। এবার কিন্তু আমরা মূল শহর বা কংক্রিটের জঙ্গল ছেড়ে বেশ সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বাংলার শেষ বাস স্টপেজ। যত বাস আসে সমস্ত বাসগুলো এখানেই দাঁড়ায়, বিশেষ করে ওড়িশাগামী সমস্ত বাস। এবার আমরা পশ্চিমবঙ্গকে বিদায় জানিয়ে ঢুকে পড়েছি ওড়িশাতে। যাওয়ার পথে এখন একটা দারুণ মজার জায়গায় দাঁড়িয়ে আছি। আমি জাস্ট পশ্চিমবঙ্গ ক্রস করে উড়িষ্যায় ঢুকলাম। মানে আমার পিছনে যে হোটেলটা রয়েছে তার নামটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই দিকে লেখা রয়েছে ওড়িয়া ভাষায় আর ওই দিকে লেখা রয়েছে বাংলা ভাষায়। মানে আমার বলতে গেলে একটা পা পশ্চিমবঙ্গে আর একটা পা হলো উড়িষ্যায়, এরকম একটা পজিশানে আমি দাঁড়িয়ে আছি। আর এই দিক থেকে আমরা এলাম, এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এলাম, এসে বাঁ দিকে চলে যেতে হবে। মানে আমরা তালসারি বিচে যাচ্ছি, তালসারিতে যাওয়ার জন্য এই রাস্তাটা দিয়ে চলে যেতে হবে। আর যদি সোজা চলে যাই এই দিকে রাস্তাটা দিয়ে, তাহলে আমরা চলে যাব বিচিত্রপুরের দিকে। বিচিত্রপুরেও অনেক সময় তালসারি থেকে বেড়াতে যাওয়া হয়, সাইট সিংয়ের জন্যও যাওয়া হয়, আমাদেরও ইচ্ছা আছে যাওয়ার। তো আমরা তালসারিতে এখন এই দিকটা দিয়ে চলে যাব। আসলে এই মেন রোড ধরেও তালসারি বিচের দিকে যাওয়া যায়, তবে চন্দনেশ্বরে চড়ক পুজোর প্রচুর জনসমাগমের জন্য আমাদের টোটোর দাদা এই রাস্তা ধরলেন। রাস্তাটা চলে যাচ্ছে সোজা, এটা হচ্ছে উদয়পুর বিচের দিকে চলে যাচ্ছে। আর আমরা এই যে ডান দিকে বেঁকে গেলাম তালসারির দিকে যাওয়ার জন্য। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, মেইন রোড দিয়েও যাওয়া যায়, তবে যেহেতু এখন চন্দনেশ্বরে চড়কের মেলা চলছে তাই এই শর্টকাট রাস্তা ধরেই দাদা আমাদেরকে নিয়ে যাচ্ছেন। ওড়িশার গ্রামের ভেতর দিয়ে আমরা যাচ্ছি তালসারির দিকে, কি যে ভালো লাগছে। ঠিক 12:15 সময় আমরা এসে পৌঁছলাম আমাদের তালসারির হোটেল অঞ্জনা প্যালেসে। এই হোটেলটি সমুদ্র সৈকত থেকে মাত্র 150 মিটার দূরে অবস্থিত। আর দীঘা থেকে এখানে আসতে আমাদের সময় লেগেছিল মাত্র 15 মিনিট। আর এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা ধরে 150 মিটার হেঁটে গেলেই আপনারা পৌঁছে যাবেন তালসারি সমুদ্র সৈকতে। তবে সমুদ্র সৈকতে যাওয়ার আগে আমরা হোটেলে ঢুকবো, আমাদের রুমটা দেখবো, আপনাদেরকেও দেখাবো, তারপর যাব সমুদ্র সৈকতের দিকে। আর আমাদের হোটেলের একদম সামনেই রয়েছে তালসারি অটো এবং টোটো স্ট্যান্ড। হ্যালো, তালসারিতে অঞ্জনা প্যালেসে রুম নাম্বার 5-এ আপনাদেরকে স্বাগত। এটা হলো আমার রুমটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। একদম ছিমছাম স্পেসিয়াস একটা রুম, বড় একটা খাট এখানে রয়েছে, 6-7 সাইজের একটা খাট রয়েছে একদম ঢুকেই বাঁদিকে। আর ঠিক তার পাশে রয়েছে এরকম একটা ছোট্ট ড্রেসিং টেবিল, সামনে একটা টুল রয়েছে বসে রেডি হওয়ার জন্য, বেশ ভালো। এসি রুম, এটা এসি লাগানো রয়েছে। তার পাশেই রয়েছে টিভির নিচে এখানে দুটো বসার চেয়ার দেওয়া রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে আর তার পাশে রয়েছে একটা বাস্কেট, ডাস্টবিন। আর বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও বেশ সুন্দর, ছোটোর মধ্যে।
ছোট্ট একটা গিজার লাগানো রয়েছে। এখন তো এই মুহূর্তে যা মোটামুটি টেম্পারেচার বাইরের, গিজারের আমাদের প্রয়োজন নেই, বাট যদি কারোর লাগে গরম জল সেক্ষেত্রে গিজারের সুবিধাও রয়েছে এই রুমে। ছোট্ট ছোট্ট কিছু পেন্টিং দিয়ে ঘরটাকে সাজানো হয়েছে, খুবই মানে স্লিক, একদম ছিমছামভাবে সাজানো ঘরটা। অ্যাকচুয়ালি নিচে ওনারা থাকেন আর ওপরের এই কয়েকটা রুম ওনারা ভাড়া দেন, তো সেজন্য খুব ফ্যামিলি ফ্রেন্ডলি আর কি এই হোটেলটা। আর এইখানে রয়েছে দারুণ সুন্দর ছোট্ট একটা ব্যালকনি, এখান থেকে আপনি বেশ সুন্দর গাছপালা দেখতে পারবেন, প্রকৃতি দেখতে পারবেন। এই হলো ব্যালকনি থেকে ভিউ, বাগানের ভিউ। আর যদি ব্যালকনি না খোলেন, মানে এসি যদি চলে, সেক্ষেত্রে এইখানে একটা কাঁচ রয়েছে, মানে কাঁচের জানলা রয়েছে, এখান থেকেও আপনারা বাইরের ভিউটা এনজয় করতে পারবেন বিছানায় বসে। তো এই হলো মোটামুটি এই অঞ্জনা প্যালেসে আমার রুম। এই রুমের ভাড়া আমাদের পড়ছে এসি নিয়ে 1800 টাকা মতন। আর এটা পুরোটাই ভ্যারি করে হচ্ছে সিজন অফ সিজন, উইকডেজ, উইকেন্ড এই সমস্ত অনুযায়ী। আপনারা যখন আসবেন তখন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে কারেন্ট ভাড়া জেনে তবেই আসবেন। চাইলে আপনারা নন এসি রুমও অ্যাভেল করতে পারেন, সেই সুবিধাও এখানে আছে, তার ভাড়াটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই হলো হোটেল অঞ্জনা প্যালেসের রেস্টুরেন্ট এরিয়া। যদিও চন্দনেশ্বরের মেলার জন্য রাঁধুনি ব্যস্ত থাকার কারণে আমরা এখানকার রেস্টুরেন্টের খাবারের স্বাদ আস্বাদন করতে পারিনি। হোটেল থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এখন আমরা যাচ্ছি সমুদ্র সৈকতের দিকে। সমুদ্র সৈকতটা আমাদের হোটেল থেকে বেরিয়ে জাস্ট ওই 150 মিটার হাঁটা পথে আসলেই একদম সুন্দর সমুদ্র দেখতে পারবেন। একদম কাছেই চলে এসেছি সমুদ্রের। সমুদ্র যদিও এখন দূরে আছে, মানে ভাটা চলছে। আর একটা জিনিস দেখুন, এই রাস্তার ধারে যে কাপড় পাতা রয়েছে আর কিছু চাল ফেলা রয়েছে, এটা কিন্তু চড়কের মেলা উপলক্ষেই এখানে এরকম করা হয়েছে। মানে কিছু মানুষ রাস্তার ধারে ওরকমভাবে কাপড় পেতে দিয়ে গেছেন এবং তার ওপরে চাল কিছু মানুষ দিয়ে যাচ্ছেন। বিচের পাশে এরকমই ছোট্ট একটা বাজার রয়েছে, যেখানে খাবার হোটেল সাথে নানা রকমের জিনিসপত্র কেনাকাটি করার হোটেল রয়েছে। আমাদের হোটেলেও খাবার ব্যবস্থা রয়েছে, তবে এখন যেহেতু চন্দনেশ্বরে মেলা চলছে চড়কের, তো যে রাঁধুনি আছেন আমাদের হোটেলের তিনি একটু ব্যস্ত ওই চড়কের মেলা নিয়ে, পুজো নিয়ে, সে কারণে আমাদের হোটেলে রান্না হয়নি। তো আমরা এখানেই কোনো একটা ভাতের হোটেল দেখে এখান থেকেই লাঞ্চ সারবো। সমুদ্রে দেখুন এখন ভাটা চলছে, চড়া পড়ে আছে, সামনে থেকে জল যাচ্ছে। আর এই বিচে যে বিউটি সেটা হচ্ছে এই যে ছোট ছোট মাছ ধরা নৌকাগুলো, এত অসাধারণ সুন্দর লাগছে। চারপাশটায় এরকম নৌকা প্রচুর রয়েছে, যেটা এই তালসারি বিচের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং এটাই এই বিচের মানে মেন সৌন্দর্য আর কি, মেন আকর্ষণ বলতে যেটা বোঝায়। যেহেতু এখন সমুদ্রে জল কম আছে, এখানে সিঁড়ি করে দেওয়া রয়েছে, সিঁড়ি থেকে নেমে এই সামনের জলটুকু পেরিয়ে তারপরেই আপনাকে মেন বিচে যেতে হবে। আর এই চত্বরে প্রতিদিন সকাল সন্ধে বসে এরকম ছোট্ট একটি বাজার। সৈকত থেকে আমরা এদিকটায় চলে এলাম। পিছনে যেটা রয়েছে ওটা হলো মাছের আড়ত, প্রচণ্ড আঁশটে গন্ধ এখানে। আর এখান থেকে এগিয়ে এইখানে রয়েছে ছোট্ট একটা মার্কেট প্লেস। আর এইখানে বেশ কতগুলো হোটেল, খাবার হোটেল, ভাতের হোটেল, কেনাকাটার হোটেল, সবটা এই দিকেও রয়েছে। আর ঠিক এইখানে মানে সামনে আমার একটা বড় পার্কিং এরিয়া রয়েছে। মানে আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, 4 হুইলার অথবা 2 হুইলার, সেক্ষেত্রে এখানে আপনারা পার্কিং করতে পারবেন। বিচের ধারে, বিচ লাগোয়া এরকম একটা পাইস হোটেলে দুপুরবেলা খেতে বসেছি। সবজি, ভাত, মাছ, কাঁকড়া সবই পাওয়া যায়। তো ভেজ থালি যদি আপনারা খান সেক্ষেত্রে কিন্তু প্রচুর কিছু অপশান আছে। মানে দারুণ সুন্দর একটা শুক্তো দিয়েছে, ডাল, উচ্ছে আলু ভাজা, সবজির তরকারি, দেখেই মনে হচ্ছে ভীষণ ঘরোয়া, ভীষণ সুন্দর স্বাদ হবে।
আর মাছ ভাত যদি আপনারা খান এই সমস্তটা দিয়ে তাহলে 100 টাকা পড়বে পার প্লেট। আর যদি কাঁকড়া দিয়ে খান তাহলে দুটো এরকম সাইজের কাঁকড়া দেবে। কাঁকড়া আমি বলেছি, আসলে আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি, 150 টাকা করে, মানে সব দিয়ে আর কাঁকড়াটা দিয়ে। তো খাওয়া দাওয়া শুরু করা যাক, এখন 1:30 বাজে, ভালোই খিদে পেয়েছে। খেয়ে দিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষে সমুদ্র সৈকতে এসে সচক্ষে দেখলাম কিভাবে নৌকার তলদেশকে জলের হাত থেকে রক্ষা করার জন্য আরও সুন্দরভাবে এবং মজবুতভাবে তৈরি করা হয়। দেখুন, এখানে এইরকম সুতোর মতো একটা জিনিসকে প্রথমে নৌকার তলায় যে ফাঁকগুলো রয়েছে সেই ফাঁকগুলোকে এরকম হাতুড়ি দিয়ে মেরে মেরে ভর্তি করে দেওয়া হচ্ছে এবং তারপরে এই সুতোর ওপরে আলকাতরাকে গরম করে তার প্রলেপ দিয়ে দেওয়া হচ্ছে। এই তালসারি বিচের নাম কেন তালসারি হলো তার পিছনে একটা ছোট্ট গল্প রয়েছে। তাল আর সারি এই দুটো কথাই এসছে উড়িয়া শব্দ থেকে। তাল মানে তো আমরা জানি তাল গাছ, আর সারি মানে একদম সারিবদ্ধভাবে ছিল, মানে একটা সময় মনে করা হয় যে এইখানে প্রচুর সারিবদ্ধভাবে তাল গাছ ছিল এবং সেইখান থেকেই এই জায়গার নাম হয়েছে তালসারি। এটা হচ্ছে একটা মতানুবাদ আছে, তবে এর ভিন্ন মতও আছে। এই যে কারণটা বললাম, এটা ছাড়াও আরেকটা ভিন্ন কারণও আছে। তাল মানে আবার আমরা জানি যে ছন্দ বা রিদম। যখন জোয়ার আসে এখানে, সমুদ্রের ঢেউ যখন আছড়ে পড়ে, তার যে ছন্দ, তার যে তাল, সেই তালে তালে যখন এখানে ঢেউ আছড়ে পড়ে, সেই সৌন্দর্যটা অপূর্ব হয় এবং সেখান থেকে একদল মানুষ মনে করেন যে এই বিচের নাম হয়েছে তালসারি। তো নাম যেখান থেকেই আসুক না কেন, তালসারি বিচটি যে একটা অনবদ্য সুন্দর বিচ হয়েছে এ তো বলার অপেক্ষা রাখে না। এবং প্রকৃতি প্রেমী যারা আছেন, নির্জনতা যাদের ভালো লাগে, সমুদ্র যাদের ভালো লাগে, সৈকত যাদের ভালো লাগে, তাদের জন্য আমার মনে হয় যে এটা ওয়ান অফ দ্য বেস্ট বিচেস। আর একদিনের জন্য বা উইকেন্ড ট্রিপের জন্য একেবারে আদর্শ একটা জায়গা। যদিও এখানে কিন্তু প্রচুর হোটেল নেই বা প্রচুর ব্যবসা, যেভাবে পর্যটন ব্যবসা যেটাকে বলে, সেভাবে গড়ে ওঠেনি এখনও পর্যন্ত। আমি বলবো বেশ ভার্জিন আছে জায়গাটা। তবে দেখছি বেশ কিছু হোটেল তৈরি হচ্ছে, ভবিষ্যতে হয়তো আরও অনেক বেশি হোটেল হয়ে যাবে, তখন হয়তো এই জায়গার এতটা সৌন্দর্য থাকবে না। তবে বর্তমানে এই যে নির্জনতা এবং কম পর্যটক আনাগোনার জন্য যে একটা সুন্দর ভার্জিনিটি মেনটেইনড হচ্ছে, সেটা কিন্তু এই বিচটাকে আরও বেশি ইউনিক, আরও বেশি সুন্দর করে তুলেছে। তবে আমি চেষ্টা করব এখানে যে কটা হোটেল রয়েছে বিচের কাছাকাছি সব কটার ডিটেলসই আপনাদেরকে দিয়ে দিতে, যাতে আপনাদের তালসারি প্ল্যান করলে কোনো রকম অসুবিধা না হয়, আপনারা ফোন করে ফটো দেখে পছন্দ করে আসতে পারেন। রোদের মধ্যে বিচে হাঁটতে হাঁটতে একটু বেশ ক্লান্ত লাগছিল, তাই গাছের শীতল ছায়ায় প্রাণটা জুড়িয়ে নিতে সৈকতের পাশেই এরকম চমৎকার বাগানে চলে এলাম, যেখান থেকে আপনি সমুদ্র সৈকতকেও দারুণভাবে উপভোগ করতে পারবেন। যে গাছের তলায় আমি দাঁড়িয়ে আছি, এটা কি গাছ বলুন তো? তালসারি বিচের পাশে বিচ ধরে হাঁটতে হাঁটতে হঠাৎ এই গাছটা দেখে আমাদের বেশ চেনা চেনা লাগলো। তো আমরা আমাদের পুরনো ফটো ভিডিও বার করে মিলিয়ে দেখলাম যে পুরুলিয়ার বরন্তিতে ভেটি গ্রামে ঠিক এরকম একটা গাছ আমাদের টোটো দাদা আমাদেরকে দেখিয়েছিলেন, আর সেটা ছিল কাজু বাদামের গাছ। তো তখন আমরা কাজু বাদামের পাতা আর ফুল দেখেছিলাম। এগিয়ে এসে এই গাছে দেখলাম বেশ কাজু ফুলেও রয়েছে। এই প্রথম কাজু বাদাম গাছে এইভাবে কাজু ফলে থাকতে দেখলাম। এবং এখানে কিন্তু এই একটা দুটো নয়, প্রচুর কাজু গাছ রয়েছে এবং তাতে ফলে রয়েছে
প্রচুর কাজু বাদাম। আর এইখানে এই কাজু ফুলের যে হালকা মিষ্টি একটা গন্ধ আসছে, কি যে অসাধারণ লাগছে কি বলবো। আমাদের ভিডিওগুলো এই জন্যই আমরা সবসময় বলি পুরোটা স্কিপ না করে দেখতে, কারণ পুরো ভিডিওতেই এরকম অসাধারণ মণিমাণিক্য কিন্তু ছড়িয়ে থাকে। আর ঠিক সেরকম মণিমাণিক্য ছড়িয়ে রয়েছে এই তালসারি বিচে। তালসারি বিচ মানে কিন্তু শুধুই সমুদ্র নয় আর শুধুই সৈকত নয়। আজ সবেমাত্র আমরা এসছি, এখনও তো 2 দিন আছি, তো এই বিচটাকে খুব সুন্দর করে এক্সপ্লোর করব আর আপনাদের সাথে এরকমই তুলে ধরবো অজানা অনেক তথ্য। সেদিন রাত্রে সৈকতের পাশে এই গোয়া হোটেল থেকেই ডিনার সেরেছিলাম। সারাদিনের ক্লান্তির কারণে রাত্রে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তবে আমাদের পরবর্তী ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো তালসারি থেকে সাইট সিং এবং তালসারির সেরা হোটেলের সমস্ত বিবরণ। সেজন্য আমাদের পরের ভিডিওতে চোখ রাখুন। আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন বন্ধু বান্ধব সকলের সাথে। আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি উইকেন্ডে, প্রতি স্যাটারডে ঠিক বিকেল 4:30 আমাদের একটা করে নতুন ভিডিও আসে। তাই আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। এরকম আরও সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা, আপনাদের সাহচর্য আমাদের খুবই প্রয়োজন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড বাই বাই।